বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে। এর নাম বিএনপি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম, কারণ তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, বেকার সৃষ্টির কোনো কথা নেই। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, উৎপাদনমুখী শিক্ষা করার জন্য এবং প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারিগরি শিক্ষা সহ সকল উদ্যোগ তার সময়ে গৃহীত হয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য তিনি গণশিক্ষা শুরু করেছিলেন। বহু বছর সেই গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে যারা জীবনে দস্তখত শিখতে পারেননি তারা দস্তখত করে মৃত্যুবরণ করেছেন। শিক্ষার হার বেড়েছিল। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বেসরকারি শিক্ষকদের মর্মবেদনা বুঝে সরকারের বুঝে তাদের জন্য অবসরকালীন এই ভাতার প্রচলন করেন। শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই। আজকে আমি শিক্ষা সচিবের কাছে শুনলাম যে একজন কমপক্ষে খুব সম্ভবত 6 থেকে 7 লাখ টাকা করে অবসর সুবিধা পাবে। 5, 6, 7 লাখ এভাবে। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, সেটা অনেক বেশি মাইনে রাখে। এবং বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে ইভাইস প্লাস প্লাসে ডিজিটালাইজ পদ্ধতিতে তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। 1 টাকাও কোথাও উৎকুচ দিতে হবে না। আপনি বাস্তবায়ন করেছেন। অনেকে গতকালকে বলছে আগামী 2 দিন পর তো সরকারের 180 দিন পূর্ণ হবে, আপনারা কি কি বাস্তবায়ন করেছেন এগুলো দেখে যান বাস্তবায়ন। এটা আমাদের ইশতেহারে ছিল না। এটা 32 নম্বর। স্কুল ড্রেসটা 33 নম্বর। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার প্রশংসা করতে চাই না, জাতি প্রশংসা করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান। আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন, তাকে আপনি কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যার মাধ্যমে তার উন্নত মানের কৃষি পদ্ধতি সে অবলম্বন করতে পারবে, আবহাওয়া রিপোর্ট পাবে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহ সার বীজ পাবে। সেটা আপনি আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস করি, আশাও করি। আপনি এই দেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন নাই, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন। আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন। আমাদের আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। তার প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতি সঞ্চার হবে, মানি সার্কুলেশন হবে, বাজারের দ্রব্য সে কিনবে, সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিজ গুলো চলবে এবং ওখানেও কর্মসংস্থান হবে, একটার সাথে আরেকটা জড়িত। এবং বৃহৎ লোন যারা নেয় তারা হয়তো তসরুপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র ফ্যামিলির কাছে, মা বোনদের কাছে যখন যাবে, সে সেটা খরচ করবে ফ্যামিলির কল্যাণে এবং চেইন ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠবে। তার আর্থিক সক্ষমতা হবে, ছেলে মেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে। এটার একটা চেইন ইফেক্ট আছে। দরিদ্রকে যদি আপনি দরিদ্রই রেখে দেন, জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না। আপনি দরিদ্র ইমাম মুয়াজ্জিমদের কথা রেখেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সমস্ত কর্তাদেরকে, পুরোহিতদেরকে ক্ষেত্রমতে
সেবায়েতদেরকে সবাইকে আপনি সম্মানিত করেছেন, রাষ্ট্রীয় ভাতা দিয়েছেন। এটা শুধু ভাতা নয়, তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা এবং তাদেরকে সম্মানিত করা, সেটা আপনি করেছেন, শুরু করেছেন। দেশের এমন কোন অঙ্গন নাই, ক্রীড়াবিদ, সংস্কৃতিজীবী সকলের কাছে আপনি আপনার প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছেন, রক্ষা করেছেন, কথা বলেছেন এবং পর্যায়ক্রমে তাদের সকলকে আপনার সেই কর্মসূচির ভিতরে নিয়ে আসবেন, যারা তাদের জীবনের একটা স্বীকৃতি পাবে, মূল্যায়ন পাবে। অর্থ বড় কথা নয়। এভাবে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের জন্য, দেশের কৃষি উন্নয়নের জন্য, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য, লাইভ স্টক বাড়ানোর জন্য, প্রতিবেশ পরিবেশ সংরক্ষণ করার জন্য খাল খননের মধ্য দিয়ে এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে আপনি যে কর্মসূচি শুরু করেছেন, সেটা বাংলাদেশকে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। এটা শুধু আমরা বিশ্বাস করি না, এটা আমরা জানি, এটা আপনি প্রতিপালন করবেন এবং দেশের মানুষ সেটা বিশ্বাস করে। যাই হোক, আমি তো বাউন্ডারির বাইরে বক্তব্য দিয়ে চলছি। আপনি এখন যে বক্তব্য এরা সারা দেশের শিক্ষক বৃন্দ অনলাইনে বসে আছে, তারা শুনবে। এখানে ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি সহ সবাই, কমিশনার সহ সবাই বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য এবং সারা দেশের সমস্ত শিক্ষক সমাজ বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য। আশা করি তাদের মধ্যে আপনি নতুন আশার সঞ্চার করবেন, জাতিকে জাগরুক করবেন। সেই হিসাবে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ, এই নীতির ভিত্তিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ডক্টর ইউনূস 18 মাস বাংলাদেশের শাসনভার নিজের হাতে রেখেছিলেন এবং তিনি চেয়েছিলেন মানে ঈদগাহে গিয়ে তার সাজানো কিছু অভিনেতাদের দিয়ে বলানোর চেষ্টা করিয়ে যে স্যার আপনি আরও 10 বছর থাকেন, 5 বছর থাকেন। তিনি নিজে কখনো বলেছেন যে এমনও তো মানুষ বলে যে 5 বছর, 10 বছর, 50 বছর আপনি ক্ষমতায় থাকেন, মানে 50 বছর থাকারও তার খায়েশ, মানে 84 বছর 85 বছর বয়সে তার 50 বছর ক্ষমতায় থাকার খায়েশের কথাও আমরা শুনেছি। জানি না সৃষ্টিকর্তা তাকে কতদিন হায়াত দিয়েছেন, হয়তো 85-র সঙ্গে 50 যোগ করলে 135 হয়, তার আয়ু হয়তো 150-200 বছর আছে, সেখানে 50 বছর ক্ষমতা ভোগ করেও হয়তো তিনি তুষ্ট হতেন না। কিন্তু মানে তার দুর্ভাগ্য যে তিনি 1.5 বছরের বেশি থাকতে পারলেন না। কিন্তু এই 1.5 বছরে তিনি কতটা অপশাসন করে গেছেন, প্রত্যেকটা সেক্টরে নিজের মুনাফা তো অর্জন করেছেন, নিজের মামলাগুলো নির্বাহী আদেশে বাতিল করে দিয়েছেন, কর মওকুফ করে নিয়েছেন 666 কোটি টাকা, নিজের বহু প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, নিজের লোকদের, নিজের সাঙ্গপাঙ্গদের বহু পারপাস সার্ভ করিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবার ভয়ঙ্কর একটা তথ্য সামনে এনেছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, ডক্টর ইউনূসের আমলেই সেটার নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে ডক্টর ইউনূস তার নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে 18 মাস একটি সিসিইউ কেবিন খালি করে রেখেছিলেন তার জন্য। মানে যে কোনো সময়ে তিনি মানে তার প্রয়োজন হবে, তার একটু যদি বায়ু গরম হয় তাহলেও যেন তিনি সেখানে গিয়ে উঠতে পারেন, সেই জন্য 18 মাস তিনি তার নামে মানে এই একটা সিসিইউ মানে পুরো একটা ইউনিট তিনি বুক করে রেখেছিলেন এবং ফাঁকা করে রেখেছিলেন, যার ফলে হাজারো রোগী বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ সেবা থেকে এবং হাসপাতাল মুনাফা আয় থেকে হয়েছে বঞ্চিত। ভয়ঙ্কর এই তথ্যটা তুলে এনেছেন জনপ্রিয় উপস্থাপক মানে আব্দুল নূর তুষার, বর্তমানে যিনি খুবই জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক। আব্দুল নূর তুষার একটি ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট ব্যাপারে একটা সরকারি কাগজ সহ পোস্ট করে এই ভয়ঙ্কর তথ্যটা তুলে এনেছেন। চলুন প্রফেসর ইউনূসের মানবতার ফেরিওয়ালা হওয়ার নেপথ্যে কত অমানবিক দুষ্কর্ম লুকিয়েছিল সেটার একটা উদাহরণ এবার দেখি।
থাকবেন। বলছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের কথা, মানে ক্ষমতায় থাকলে মানে যা ইচ্ছা তাই করা যায়, সেটা তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন। অথচ শেখ হাসিনা সরকারের প্রতি মুহূর্তে সমালোচনা দেখেছি আমরা এই সব বিষয়ে, যে ক্ষমতার অপব্যবহার করে নিজের ভোগ করা, পরিবারের পক্ষে ভোগ করানো, এই ব্যাপারগুলো তো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ শুনেছি আমরা। কিন্তু নিজেই এই কর্মকাণ্ডে কিভাবে নিজের স্বার্থে লিপ্ত হয়েছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ দিয়েছেন আব্দুন নূর তুষার। আব্দুন নূর তুষার তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে, প্রফেসর ইউনূসের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে একটি কেবিন পুরো 18 মাস বরাদ্দ করা ছিল এবং কোনো রোগীকে সেটা ব্যবহার করতে দেয়া হয় নাই। এই আদেশের সাথে জড়িত ছিলেন হামের টিকা ও HPNSP বন্ধ করে হামের টিকার জটিলতা সৃষ্টি ও OP বন্ধ করে শিশু হত্যার অন্যতম কুশীলব সাইদুর রহমান। চিন্তা করে দেখেন, গড়ে একজন রোগী সপ্তাহে 1 সপ্তাহ এই কেবিনটি ব্যবহার করলে 18 মাসে 78 জন রোগীকে এই কেবিনটি থেকে বঞ্চিত করেছে। আর মুখে বলছে এরা নাকি গণতান্ত্রিক আর ডাউন টু আর্থ। অথচ স্বভাবে নবাবজাদা নাসরুল্লাহ খান একটা কেবিন আটকে রেখে দিয়েছে সিসিইউতে। বিশ্ব বাটপার কি তাকে এমনি বলে? জটিল রোগীরা ফিরে গেছেন কেবিন না পেয়ে, মারাও গেছেন। সিসিইউ ইনচার্জের রেজিস্টার বুক পরীক্ষা করলেই প্রমাণিত হবে যে কেবিনটা খালি ছিল। আর সরকার একদিকে রোগীকে সেবা বঞ্চিত করেছে, অন্যদিকে আয় বঞ্চিত করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে। অথচ এই নিয়ে কোনো উচ্চবাচ্য হবে না, গরিবের বন্ধু বলে কথা। 3-0 এর সাথে রোগী শূন্য কেবিন, অর্থাৎ 3-0 নিয়ে তিনি যে কাজ করছেন ডক্টর ইউনূস, সেই 3-0 পাশে রোগী শূন্য কেবিন, এই আরেকটা শূন্য, এখন বোধহয় তার 4-0 নিয়ে কাজ করার কথা। ডক্টর ইউনূসের এই তথ্য নিয়ে যে কাগজটা তিনি পোস্ট করেছেন, সেই কাগজটা একটু ইন্ডিভিজুয়ালি দেখে নিন। এই কাগজের অর্ডারেই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটা যেটা ঘটেছে সেটার তারিখ দেখানো হচ্ছে, শুরুটা 20-10-2024, অর্থাৎ অক্টোবরের 20 তারিখে এই আদেশটা জারি করা হয়েছিল। এরপর আমরা দেখেছি যে তার ক্ষমতা থেকে যাওয়া পর্যন্ত এই মানে সিসিইউ কেবিনটা বুক ছিল তার নামে। এই যে গণতন্ত্রের কথা বলে, মানুষের কথা বলে, সুশাসনের কথা বলে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনা দেশবিরোধী চুক্তি করেছে ভারতের সঙ্গে, দেশকে বিকিয়ে দিয়েছে, শেখ হাসিনার আমলে নামাজ পড়তে দেওয়া হয়নি, বাথরুমে গিয়ে নামাজ পড়তে হয়েছে, এরকম ন্যারেটিভ মানে মানুষের কাছে মানে গল্প আকারে বলে নিজে যে কর্মগুলো করেছেন সেগুলো আসলে কোন দিকে যায়, কোন দিকে দাঁড়ায়, কি সংজ্ঞা নির্ধারণ করা যায় এই ব্যাপারগুলোর, সেগুলো নিয়ে আমরা জনগণ, যারা সাধারণ জনগণ, আসলে কনফিউশনে পড়ে যায়। তাহলে কি ওই ব্যাপারগুলো আবার আমাদেরকে স্মরণ করতে হবে যখন গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এরকম কথা প্রচলিত ছিল প্রচণ্ড, যে গ্রামীণ ব্যাংক ঋণ দিয়েছে, গরিব অসহায় বৃদ্ধ কিংবা বৃদ্ধা সেই ঋণের কিস্তি দিতে পারেন নাই, কিস্তি দিতে না পারার কারণে মানে গোয়াল থেকে গরু নিয়ে চলে যাওয়া হয়েছে, গোয়ালে গরু না থাকলে ঘরের টিন খুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাপারগুলো কি আমরা মানে আবারও স্মরণ করে বুঝতে চাইবো যে ডক্টর ইউনূস আদতে বাংলাদেশে যখন তার অবহেলার জন্য 900 শিশু হাম মহামারীতে মারা যাচ্ছে, ঠিক সেই সময় হামে মৃত এই শিশুদের কিংবা তার পরিবারদের নিয়ে একটি কথাও উচ্চারণ না করে বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে এসে ইউনূস সেন্টারে মিটিং করছেন, সেমিনার করছেন কিভাবে চিকিৎসা বিষয়ক গ্রামীণ ব্যবসা করা যায় সেই ব্যাপারে। আসলে লোকটা পারেও, এবং তার পারার সর্বোচ্চ মানে উদাহরণগুলো তিনি দেখিয়ে গিয়েছেন বোধহয়। দর্শক, আপনার কি মনে হয়, আপনিও একটি সিসিইউ বুক করে রাখতে চান নাকি? মানে ওই পিজি হাসপাতালে, যেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা আগে যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।